বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকট্রিসিটি বিলম্বতার কারণে আমি অনেক লেট করে ফেলছি, আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের স্ট্রেস ও স্ট্রেন নিয়ে আলোচনা করব। এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। প্রত্যেকটা জবের পরীক্ষাতে এই টপিকস থেকে একটা ম্যাথ থেকে যায় অথবা একটা ডায়াগ্রাম থেকে যায়। তো আমি আজকে বেসিক বিষয়গুলো নিয়ে আগে কথা বলবো, সময় হলে দু একটা ম্যাথ করব, কিন্তু বেসিক যে ফর্মুলাগুলো আছে ম্যাথ করার জন্য ওই ফর্মুলাগুলো নিয়ে এখানে কথা বলবো এখন। তো আমরা চলে যাই আর দেরি না করে ক্লাসে। তো আপনারা অনেকেই এই জায়গায় ক্লাসটাকে শেয়ার করতে পারেন, যদি ভালো লাগে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন। ওকে, তো আমাদের স্ট্রেস ও স্ট্রেনের মধ্যে সর্বপ্রথম টপিক যেটা আমাদের স্ট্রেস নিয়ে কথা বলতে হবে। স্ট্রেস মেকানিক্যালের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর প্রথম টপিকই হচ্ছে স্ট্রেস। এখন স্ট্রেসটা কি? তো আমরা চাপ সম্পর্কে জানি, চাপ ইকুয়াল টু বল বাই কি ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল হচ্ছে কি চাপ। স্ট্রেস ইকুয়াল হয় কি বল বাই ক্ষেত্রফল। কিন্তু এখানে এই বলটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। তো এখন আমরা একটা চিত্রের মধ্যে যদি দেখি, মনে করেন এটা একটা বস্তু, এর উপর আমি এফ বল প্রয়োগ করলাম, আর এই যেই তলের মাঝে আমরা বল প্রয়োগ করছি এই তলের ক্ষেত্রফলটা আমরা ধরে নিলাম কি এ। এখানে বল হচ্ছে এফ আর তলের ক্ষেত্রফল হচ্ছে কি এ। এই বল ভাগ ক্ষেত্রফল যদি আমরা করি তাহলে এটা হবে কি আমাদের চাপ। চাপ মানে হচ্ছে কি বল বাই কি ক্ষেত্রফল। তো তারপরে বিষয় হচ্ছে কি তাহলে স্ট্রেস কি প্রতিক্রিয়া বল। আমরা জানি যদি একটা বস্তুর উপর থেকে আমরা বল প্রয়োগ করি তাহলে এটা হবে কি ক্রিয়া বল, আর এই বস্তুর মাঝে কি নিচের থেকে একটা বল প্রয়োগ হবে, এটা হবে কি রিঅ্যাকশন বল। এটা হচ্ছে কি ক্রিয়া বল আর এটা কি প্রতিক্রিয়া বল। কিন্তু আমরা জানি কি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি সমান। তাহলে স্ট্রেস ইকুয়াল টু কি বল বাই কি ক্ষেত্রফল। এখানে বল হবে আর ক্ষেত্রফল হচ্ছে ওই তলের ক্ষেত্রফল এ। এখন বলতে পারি বল এফ দিলাম কেন? কারণ আমরা নিউটনের 3 নম্বর সূত্র অনুযায়ী জানি ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল সবসময় কি হয় সমান হয়। তাহলে স্ট্রেস কাকে বলে? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে তার অভ্যন্তরে একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় ওই বল এবং কি প্রতিক্রিয়া বল এবং কি যেই তলে বল প্রয়োগ করবো ওই তলের ক্ষেত্রফল এর অনুপাতেই হচ্ছে কি আমাদের স্ট্রেস। তাহলে স্ট্রেস ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। ওকে, আমরা স্ট্রেসের সংজ্ঞা দেখতে পারলাম। স্ট্রেস মানে হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। ওকে, তাহলে স্ট্রেসকে আমরা এস দিয়ে প্রকাশ করি, তাহলে বলকে যদি এফ দিয়ে প্রকাশ করি আর ক্ষেত্রফলকে যদি এ দিয়ে প্রকাশ করি তাহলে স্ট্রেস ইকুয়াল টু কি বল বাই ক্ষেত্রফল, এস ইকুয়াল টু এফ বাই কি এ। এখন যে বিষয়টা অনেক ইংলিশ রাইটার বইয়ের মাঝে স্ট্রেসকে তারা সিগমা দিয়ে প্রকাশ করে, সিগমা ইকুয়াল টু কি হবে এফ বাই এফ। একই কথা, এগুলো ইংলিশ রাইটার বই আমি দেখছি। আবার আমরা ডিপ্লোমাতে যখন পড়তাম তখন আমরা পড়তাম কি এস ইকুয়াল টু এফ বাই এফ, বল ইকুয়াল টু কি স্ট্রেস ইকুয়াল টু বল বাই কি ক্ষেত্রফল। এখন আমরা স্ট্রেসের ইউনিট একটু দেখি, ইউনিটগুলো দেখার চেষ্টা করি। স্ট্রেস ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। বলের ইউনিট যদি আমরা নিউটন লিখি, ক্ষেত্রফল মানে হচ্ছে কি দৈর্ঘ্য বা প্রস্থের গুণফল। দৈর্ঘ্যের একক মিটার এবং প্রস্থের একক মিটার হলে 2 মিটার মিলে হয় কি মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের ইউনিটটা হবে কি মিটার স্কোয়ার। তাহলে আমাদের স্ট্রেসের ইউনিট হবে কি নিউটন পার মিটার স্কোয়ার। এখন কথা হচ্ছে বলের একক নিউটন না দিয়ে যদি আমরা কেজি ইউজ করি তাহলে এই স্ট্রেসের একক হবে কি কেজি পার মিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার। তো আবার যদি আমরা বলের একক কেজি না ব্যবহার করে আমরা যদি পাউন্ড ব্যবহার করি তাহলে কি পাউন্ড হচ্ছে এলবি হচ্ছে কি। আর ক্ষেত্রফলের একক যদি মিটার বা সেন্টিমিটার না ব্যবহার করে দিয়ে আমরা ফিট ব্যবহার করি তাহলে পাউন্ড পার ফিট স্কোয়ারও হবে কি আমাদের স্ট্রেসের একক। তাহলে স্ট্রেস মানে কি বল বাই ক্ষেত্রফল। বলের এককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করলে আমরা কি স্ট্রেসের একক পাই নিউটন পার মিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার
অথবা কি পাউন্ড পার ফিট স্কয়ার। এই সবগুলো ইউনিটে হচ্ছে কি আমাদের বলের ইউনিট, স্ট্রেসের ইউনিট। স্ট্রেস। আচ্ছা, তো স্ট্রেসের ইউনিট চলে গেলাম আমরা। তাহলে স্ট্রেসের পরে আমাদের যে টপিকটা আছে এখানে স্ট্রেন। স্ট্রেসের ক্লাসিফিকেশন আছে, ওটা একটু পরে আমরা আলোচনা করব। এখন স্ট্রেনে আসি। ওকে, আমরা একটা বস্তু, এই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কত এল। এর উপরে মনে করেন এদিকে বল প্রয়োগ করলাম, এদিকে বল প্রয়োগ করলাম। বল প্রয়োগের কারণে এই বস্তুটার দৈর্ঘ্যটা কিছু পরিমাণ বৃদ্ধি পেল। এই যে আগে ছিল এই পরিমাণ দৈর্ঘ্য, এই পরিমাণ দৈর্ঘ্য ছিল আগে। এই বল প্রয়োগের ফলে মনে করেন আগে যদি আমরা ধরি L1 দৈর্ঘ্য, পরবর্তীতে তো ওইদিকে পরবর্তী ফুল দৈর্ঘ্যটা হবে কি, পুরা দৈর্ঘ্যটা হবে কি L2। এই যে এই পরিমাণ দৈর্ঘ্য আমাদের কি বৃদ্ধি পেল না বলের কারণে? দুই দিকে টানা বল প্রয়োগ করার কারণে দৈর্ঘ্য L1 ছিল, দৈর্ঘ্যটা বেড়ে হয়ে গেছে কত L2। তাহলে দৈর্ঘ্য N থেকে এই পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তার মানে পরবর্তী দৈর্ঘ্য ছিল L2, আদি দৈর্ঘ্য ছিল L1। দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে? L2 মাইনাস কি L1। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিকে অনেকে আবার ডেল এল দ্বারা প্রকাশ করে, ডেল এল, ডেল্টা এল। তাহলে কি ডেল্টা এল। এখন আমার কথা হচ্ছে কি, আমি এখন যে টপিকটা আলোচনা করছি এটা হচ্ছে কি স্ট্রেন। স্ট্রেন, স্ট্রেন হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় অথবা কি পার্শ্ব বৃদ্ধি পায়। বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য এদিকে যতটুকু বৃদ্ধি পেল, এই দৈর্ঘ্য পরিবর্তন আর এবং আদি দৈর্ঘ্য এর অনুপাতই হচ্ছে কি স্ট্রেন। স্ট্রেনকে অনেকে ডেল্টা দিয়ে প্রকাশ করে। আমরা স্ট্রেন মানে কি বিকৃতি, স্ট্রেন মানে কি বিকৃতি। বিকৃতি হচ্ছে ডেল্টা, বিকৃতি। বিকৃতি ডেল্টা ইকুয়াল টু কি হবে? দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। এখানে দৈর্ঘ্য পরিবর্তন কি, পরবর্তী দৈর্ঘ্য থেকে আগের দৈর্ঘ্য বাদ দিলে আমরা দৈর্ঘ্য পরিবর্তন পেলাম। দৈর্ঘ্য পরিবর্তন কি L2 মাইনাস কি L1। আর আদি দৈর্ঘ্য আমরা কি পেলাম? আদি দৈর্ঘ্য হচ্ছে কি L1। তাহলে আমরা বলতে পারি কি ডেল এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, মানে দৈর্ঘ্যের পার্থক্য, বা আদি দৈর্ঘ্য হচ্ছে L1। এটাই হচ্ছে আমাদের কি স্ট্রেন বা কি বিকৃতি। বিকৃতি মানে হচ্ছে কি দৈর্ঘ্য পরিবর্তন বাই কি আদি দৈর্ঘ্য। ঠিক আছে, প্রথমটা একটু আমার। এখন একটা বস্তু ছিল কি L1 দৈর্ঘ্যের বস্তু ছিল, তার মাঝে দুই দিকে আমি বল প্রয়োগ করলাম কি F। বল প্রয়োগ করার কারণে এর দৈর্ঘ্যটা এতটুকু বৃদ্ধি পাইল। আগে ছিল L1 দৈর্ঘ্য, পরবর্তীতে হয়ে গেছে কি L2। L2 থেকে L1 বাদ দিলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল তা আমরা কি বের করতে পারলাম। দৈর্ঘ্য বৃদ্ধি কি, পরবর্তী দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্য বাদ দিলে আমরা কি দৈর্ঘ্য পেতে পারলাম L2 মাইনাস কি L1। তাহলে L2 মাইনাস L1 হচ্ছে এখানে কি দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে বিকৃতি ইকুয়াল টু ডেল্টা দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিবর্তন কি L2 মাইনাস কি L1 মানে কি ডেল এল। ডেল এল বাই কি আদি দৈর্ঘ্য কি L1। তাহলে আমাদের এটাই হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি। ওকে, এখন আমরা একটু ভিতর দিকে চলে যাই। স্ট্রেস, স্ট্রেসকে প্রধানত আমাদের বইগুলোতে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি টেনসাইল, টেনসাইল স্ট্রেস, টেনসাইল টেস্ট। তারপরে হচ্ছে আপনার কম্প্রেসিভ স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস। তারপরে হচ্ছে শিয়ার স্ট্রেস, তারপরে হচ্ছে কি টরশনাল স্ট্রেস, আর হচ্ছে কি বেন্ডিং স্ট্রেস। শিয়ার, শিয়ার স্ট্রেস, টরশনাল স্ট্রেস, তারপরে হচ্ছে কি বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস। তো টেনসাইল স্ট্রেস সর্বপ্রথম টপিক হচ্ছে কি টেনসাইল স্ট্রেস।
তাহলে 1 নাম্বার টপিকটা নিয়ে কথা বলে টেনসাইল স্ট্রেস মানে হচ্ছে কি কোন বস্তুর উপর যদি আমরা টানা বল প্রয়োগ করি। স্ট্রেস মানে কি অভ্যন্তরীণ যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, প্রতিক্রিয়া বল এবং কি ওই বল প্রয়োগের ক্ষেত্রফলের অনুপাতে হচ্ছে কি আমার স্ট্রেস। তাহলে টেনসাইল স্ট্রেস কি কোন বস্তুর উপর টানা বল প্রয়োগ করলে তো এর একক ক্ষেত্রফলে অভ্যন্তরীণ একটা বল সৃষ্টি হবে। তাহলে ওই টানা বল প্রয়োগ করলে যেই তলে আমরা বল প্রয়োগ করলাম, এদিকে বল প্রয়োগ করলাম, এদিকে বল প্রয়োগ, তলে তল কোনটা? এটাই তো তল, এটাই তার তল। এই তল এবং ভিতরে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হইতেছে, মনে করেন এখানে ভিতরে এদিকে আমি কি টানা বলটাকে আমরা এফ টি দিয়ে প্রকাশ করি, টানা বলটা এফ টি দিয়ে প্রকাশ করি, অথবা আমি দুই দিকে বললাম কি এফ বল প্রয়োগ করলাম, দুই দিকে এফ বল প্রয়োগ করলাম, ঠিক আছে। তাহলে এই বস্তুটার অভ্যন্তরীণ এই জায়গায় যে ক্ষেত্রফলটা আছে, ক্ষেত্রফলটা হচ্ছে কি এ। তাই আমাদের টেনসাইল স্ট্রেস হচ্ছে টানা বল প্রয়োগ করলে যে একক ক্ষেত্রফলের মাঝে যে বলটা সৃষ্টি হবে, এটাই হবে আমাদের কি টেনসাইল স্ট্রেস। তাহলে স্ট্রেস মানে কি টেনসাইল স্ট্রেস দিয়ে আমরা কি এস টি দিয়ে প্রকাশ করছি। স্ট্রেস হচ্ছে এস আর হচ্ছে টি হচ্ছে আমাদের কি টানা স্ট্রেস মানে কি টেনসাইল স্ট্রেস। তাহলে স্ট্রেস ইকুয়াল হচ্ছে কি বল বাই কি ক্ষেত্রফল, মানে প্রতিক্রিয়া বল আর কি ক্ষেত্রফল। তাহলে এখন বল হচ্ছে কত এফ আর ক্ষেত্রফল হচ্ছে কি এ। অনেকেই বলটাকে যেহেতু টানা বল এফ টি দিয়ে প্রকাশ করে অনেকেই, তাহলে এফ টি বাই কত এ। তাহলে আমাদের টেনসাইল স্ট্রেস হচ্ছে কি কোন বস্তুর উপর টানা বল প্রয়োগ করলে তার মাঝে অভ্যন্তরীণ যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে তাকে আমরা বলবো কি ওই প্রতিক্রিয়া বল, এবং যেই তলে বলটা প্রয়োগ করবো ওই তলের ক্ষেত্রফলের অনুপাতে হচ্ছে কি আমাদের টেনসাইল স্ট্রেস। টেনসাইল স্ট্রেসের পরে আমাদের টপিক হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ মানে কি কোন বস্তুর উপর চাপা বল প্রয়োগ করবো। আমি এই যে একটা বস্তু ড্র করলাম, এই বস্তুর মধ্যে এদিকেও চাপ প্রয়োগ করতেছি, এদিকেও চাপ প্রয়োগ করতেছি, চাপা বল, বলকে এফ দিয়ে প্রকাশ করলে সাথে দিলাম সি, তার মানে কি চাপা বল। এদিকেও আমি কি এফ সি চাপা বল প্রয়োগ করলাম। তাহলে এই চাপা বল প্রয়োগ করলে এর একক ক্ষেত্রফলের মধ্যে তো একটা বাধা সৃষ্টি হবে বা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। ওই একক ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হলে ওই বল এবং কি এদিকে তলের ক্ষেত্রফলের অনুপাতে হচ্ছে কি আমাদের কম্প্রেসিভ স্ট্রেস। তাহলে কম্প্রেসিভ স্ট্রেসকে আমরা এসসি দিয়ে প্রকাশ করব। তাহলে বল এফ সি চাপা বল বাই কি ক্ষেত্রফল। তাহলে আমাদের হচ্ছে কি স্ট্রেস দুইটা বল হইলো টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস। টেনসাইল স্ট্রেস হচ্ছে টানা বল প্রয়োগ করব, তার একক ক্ষেত্র টানা বল প্রয়োগ করলে এস টি হচ্ছে কি টেনসাইল স্ট্রেস বল বাই কি ক্ষেত্রফল। আর হচ্ছে কি চাপা বল প্রয়োগ করব, চাপা বল আর যেই তলে বল প্রয়োগ করব ওই তলের ক্ষেত্রফলের অনুপাতেই হচ্ছে কি আমাদের কম্প্রেসিভ স্ট্রেস। ঠিক আছে, প্রবলেম দ্বিতীয় হ্যাঁ, একটা বস্তুর মাঝে আমরা কি চাপা বল প্রয়োগ করলাম, চাপা বল প্রয়োগ করার ফলে এর মধ্যে তো অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। এই প্রতিক্রিয়া বল এবং কি ওই যে তলের মাঝে আমি কোন তলে বল প্রয়োগ করতেছি, এই তলের ক্ষেত্রফল এবং কি কি পরিমাণ বল প্রয়োগ করতেছি, এই চাপা বল, এই দুইটা বলে চাপা বল এবং কি ক্ষেত্রফলের অনুপাতই হচ্ছে আমার এখানে কি কম্প্রেসিভ ফোর্স, আর হচ্ছে এখানে স্ট্রেসটা হচ্ছে কি কম্প্রেসিভ স্ট্রেস। আচ্ছা, তারপরে যে টপিকটা ওটা হচ্ছে আমাদের কি শিয়ার স্ট্রেস। ওকে, আমরা শিয়ার স্ট্রেসে আসি। শিয়ার স্ট্রেসটা আসলেই হচ্ছে কোন বস্তুর উপর বস্তুকে আমরা যখন কাটি, যে কোনো বস্তুকে কাটার সময় মনে করেন এই যে একটা বস্তু আছে, এটাকে আমি এই বরাবর আমরা কাটবো, এই বরাবর কাটার সময় ইজিলি আমরা কাটতে পারবো না, এর মাঝে একটা বল কাজ করবে প্রতিক্রিয়া বল, ওই প্রতিক্রিয়া বল এবং যেই তল বরাবর কাটবো ওই তলের ক্ষেত্রফলের অনুপাতই হবে আমাদের কি শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস, তাহলে আমরা শিয়ার স্ট্রেসকে এসএস দিয়ে প্রকাশ করবো, এসএস শিয়ার স্ট্রেস এসএস। তাহলে এসএস ইকুয়াল টু হবে কি শিয়ার বল এফএস বাই কি শিয়ার ক্ষেত্রফল এ। তাহলে কি শিয়ার স্ট্রেস মানে কি কোনো বস্তুকে কাটা হবে, কাটার সময় যে এই বলটা কাজ করবে ওটা হচ্ছে কি শিয়ার ফোর্স এবং কি এই যে তলের ক্ষেত্রফলে অনুপাতই হচ্ছে কি শিয়ার স্ট্রেস। তো আমি শিয়ার স্ট্রেস নিয়ে একটু ডিটেইলস বলবো, তো এটার পরে আমি একটু ডিটেইলস বলবো। শিয়ার স্ট্রেসটা দুইটা বিষয় থেকে কোশ্চেন হয়, একটা হচ্ছে ডাই পাঞ্চের ক্ষেত্রে আর একটা হচ্ছে রিবেটের ক্ষেত্রে। শিয়ার স্ট্রেস ডাই পাঞ্চ এবং রিবেটের ক্ষেত্রে একটু আমি আলোচনা করবো। শিয়ার স্ট্রেস একটা হচ্ছে কি রিবেট,
এটা হচ্ছে ডাই পাঞ্চ, ডাই পাঞ্চ, ডাই পাঞ্চ। তাহলে আমরা প্রথমে রিবেটের নিয়ে কথা বলি। আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা রিবেট চেনার কথা ছিল, জানি না অনেকেই চিনে কিনা। তবে বিভিন্ন দুইটা প্লেটকে একসাথে জোড়া দেওয়ার জন্য আমরা রিবেট ব্যবহার করি। বিশেষ করে আমরা আগে যে টিনের বালতিগুলো দেখতাম, ওই বালতির মাঝে দুইটা প্লেটকে একসাথে জোড়া দেওয়ার জন্য আমরা রিবেট ব্যবহার করি। রিবেট দেখতে সাধারণত এরকম দেখায়, এই যে এই প্রান্ত এরকম থাকবে, এই প্রান্ত এরকম থাকবে, এটা হচ্ছে কি রিবেটের প্রতীক। তো রিবেট দেখতে এমন দেখায়, তখন আমরা মূলত ওটা রিবেট গানের সাহায্যে কি এদিকে প্লেটটাকে ছিদ্র করে রিবেট গানের সাথে কি রিবেটিং করতাম। তো আমরা এই রিবেট নিয়ে একটু কথা বলবো, রিবেট নিয়ে। তো আমি দেখাই, মনে করেন এই যে একটা প্লেট, এই যে আরেকটা প্লেট, দুইটা প্লেটকে আমরা রিবেটিং করব। মানে একটা এই মাঝখানে একটা রিবেটের সাহায্যে দুইটা প্লেটকে আমরা আটকাবো। এখানে একটা রিবেট দিয়ে দিলাম, এখানে আরেকটা রিবেট দিলাম। তো এই রিবেটের এই যে রিবেট গান, ওই যে রিবেটের মাঝখানে মিডিল অংশ, রিবেটের সাহায্যে আমরা দুইটা অংশকে কি একসাথে যুক্ত করব, রিবেটের সাহায্যে যুক্ত করব। রিবেটের সাহায্যে যুক্ত করব। এখন এই যে এই দুইটা প্লেটকে রিবেটিং করলাম, রিবেটের সাহায্যে আটকালাম, তখন এইদিকে আমরা বল প্রয়োগ করলাম এফ, এদিকে বল প্রয়োগ করলাম এফ। তাহলে এই যে এফ বল প্রয়োগ করার কারণে এই রিবেটটা কিন্তু আমাদের ব্যর্থ হইতে পারে, মানে রিবেটটা এই বরাবর কি কেটে যেতে পারে। তো এরকম হইতে পারে, রিবেটটা ছিল এই বরাবর, এই রিবেটটা একটু ক্রস হয়ে কেটে গিয়ে এই বরাবর চলে আসতে পারে। কিসের কারণে? এই বরাবর ছিল আর এই প্রান্তটা কিছুটা সরে, যখন আমাদের রিবেটটা শেয়ার হবে, শেয়ার মানে কি কেটে যাবে, তখন রিবেটের অংশটুকু এই যে এই বরাবর কি চলে আসলো। আগে তো ছিল এই বরাবর রিবেটটা, তখন এই মিডিল বরাবর রিবেটটা কি কেটে গেল, কেটে গিয়ে এই অবস্থানে চলে আসলো। কিসের কারণে? শেয়ার বলের কারণে। তাহলে এই যে শেয়ার বলের কারণে আমাদের রিবেটটা কি কেটে আসলো। তাহলে রিবেটের ক্ষেত্রে শেয়ার ফোর্স, শেয়ার ফোর্সের আমরা এসএস দিয়ে প্রকাশ করলাম। তাহলে শেয়ার ফোর্স হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। রিবেটের ক্ষেত্রফল হচ্ছে যেই তল আমরা দেখি কাটবে ওই তলের ক্ষেত্রফল। রিবেট কাটছে কোন তলে? এটা। আর আমি বললাম কি রিবেট দেখতে এমন গোলাকার, এই অংশটা কাটছে, তার মানে এটা কেমন দেখতে? গোলাকার। তার মানে এই সেকশনের ক্ষেত্রফল হবে কি? ক্ষেত্রফল হবে পাই ডি স্কয়ার বাই কি 4। রিবেটের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি পাই ডি স্কয়ার বাই 4। এখন কথা হচ্ছে ওই প্লেটের মধ্যে রিবেট কয়টা ছিল, রিবেট সংখ্যা বা রিবেটটা কয় জায়গার মধ্যে আমাদের কর্তন হয়েছে বা কেটে গেছে। এজন্য আমরা এস ইজ ইকুয়াল টু এফ বাই এ লিখি, সাথে একটা এন লিখি। এন হচ্ছে রিবেট সংখ্যা। তাহলে কি এফ বাই এ, এফ হচ্ছে বল, এন হচ্ছে কি রিবেটের কর্তন সংখ্যা, কত কয়টা পয়েন্টে আমাদের রিবেটটা কাটছে, রিবেটের কর্তন সংখ্যা ইন্টু কত এ। তাহলে এই যে রিবেট যদি এখানে 4টা থাকতো, তাহলে অবশ্যই এখানে যদি আরেকটা রিবেট এভাবে রিবেটিং করা থাকতো, রিবেটিং করা থাকবে, তাহলে এটা হয়তো এভাবে কেটে যেত। তাহলে এক্ষেত্রে আমাদের রিবেটিং কর্তন সংখ্যা হয়তো কত? 2টি, এফ বাই এ। আর এ আমাদের ব্যবহার করতে হবে কি পাই ডি স্কয়ার বাই 4। তাহলে রিবেটের ক্ষেত্রে শেয়ার স্ট্রেস হচ্ছে এস এস ইকুয়াল টু এফ বাই এন এ। এন হচ্ছে কি রিবেটের কর্তন সংখ্যা, কতটা পয়েন্টে রিবেটটা কেটে গেল। তাহলে এস এস ইকুয়াল টু এফ বাই এন এ। ওকে, আচ্ছা। রিবেটের পরে আমাদের হচ্ছে কি ডাই পাঞ্চ। শেয়ারের ক্ষেত্রে ডাই পাঞ্চের এই যে বিষয়টা আসে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা এখানে ডাই পাঞ্চ নিয়ে কথা বলবো। এটার উপরে এই দুইটা অংশের উপরে মনে করেন এর একটা শীট বা প্লেট রয়ে গেছে। এখানে উপর থেকে আমরা ডাইয়ের সাহায্যে কি করতেছি, এর উপর কি চাপ বল প্রয়োগ করতেছি। মনে করেন এখানে
এফ বল বা পি বল, অনেকে পি দেয় বলকে, পি বল যদি প্রয়োগ করি আমরা, অথবা এফ বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, তাহলে এই যে এটা বল প্রয়োগ করার কারণে এই অংশটা কিন্তু আমাদের কেটে যাবে। এই অংশটা যদি কেটে যায় তাহলে আমাদের কেমন হবে, এটা কিন্তু একটা শীটটা যখন কেটে যাবে তাহলে এরকম একটা গোলাকার অংশ পাবো আমরা, গোলাকার অংশ পাবো। শীটের কিন্তু একটা নির্দিষ্ট পুরুত্ব আছে, এরকম দেখাবে তাকে। তো আমি ড্রটা করতে পারলাম, একটু দেখাই। হ্যাঁ, এই যে এই অংশগুলো আমাদের কি কেটে গেল ডায়ের ক্ষেত্রে। এই যে ডায়ের ব্যাসটা হচ্ছে কি আমাদের ডি, ডায়ের ব্যাস হচ্ছে কি ডি। তাহলে এই যে ডায়ের সাহায্যে আমরা যখন কাটবো তখন এই জায়গায় আমাদের ব্যাস পাবো কত, ডি। ডি পরিমাণ অংশ কি আমাদের কেটে যাবে। তাহলে আমার কথা হচ্ছে এখানে ডায়ের ক্ষেত্রে বলা হয়, ডাই পাঞ্চের ক্ষেত্রে কি ডায়ের সর্বোচ্চ স্ট্রেস, যখন সর্বোচ্চ স্ট্রেস হবে ডাই এর সর্বোচ্চ স্ট্রেসকে আমরা যদি এস দিয়ে প্রকাশ করি, এস ইকুয়াল টু এফ বাই এ। এখানে কথা হচ্ছে কি এই এ হবে এফ বাই এ, এ হবে পাই ডায়ের ব্যাস পাই ডি স্কয়ার বাই কি 4। তাহলে কি সর্বোচ্চ স্ট্রেস এস ইকুয়াল টু এফ বাই এ, এফ বাই এ হবে কি পাই বড় ডি স্কয়ার বাই কি 4। বড় ডি কি এখানে কিসের ব্যাস, বড় ডি হচ্ছে ডায়ের ব্যাস, ডাই এর ব্যাস। এখন ডায়ের ব্যাস আমরা বের করলাম। এখন কথা হচ্ছে এটা তো ডায়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্ট্রেস বের করলাম। এখন আমরা যদি পাঞ্চের ক্ষেত্রে আমরা স্ট্রেস বের করি, পাঞ্চ হয়েছে কোথায়, এই জায়গাটুকু তো কেটে গেছে, তাহলে পাঞ্চ কতটুকু হয়েছে এই অংশটা, তাহলে পাঞ্চের স্ট্রেস যদি বের করি তাহলে এস অথবা এস এস, শেয়ার হয়েছে তো কাটা গেছে, দিতে পারি, নো প্রবলেম। এস এস এফ বাই এ। এখন কথা হচ্ছে আমি সবসময় বলছি এটা হবে কি যেই তল কাটবে ওই তলের ক্ষেত্রফল, অথবা যেই তলে বল প্রয়োগ করবো ওই তলের ক্ষেত্রফল। এখন আমরা এখানে এই যে পাঁচের ক্ষেত্রে এই অংশটা আমাদের কেটে গেছে না, এই অংশটা কেটে গেলে এটাকে আমরা একটু এই অংশটাকে যদি আমরা একটু লম্বা করি তাহলে এটা দেখতে কেমন কি হবে, এরকম হবে। আর এই যে অংশটা কাটছে এটা একটা নির্দিষ্ট পুরুত্ব আছে, পুরুত্বকে আমরা টি ধরলাম, পুরুত্ব হচ্ছে টি, তাহলে একটু পুরুত্ব হবে আমাদের কি টি, একটু পুরুত্ব হবে কি টি। এখন কথা হচ্ছে এটাকে যদি আমরা, এটা আসলে বিষয়টা হচ্ছে একটা আমাদের যদি এরকম যদি আমাদের একটা চুড়ি থাকে, চুড়িটাকে যদি আমরা কেটে দিই, কেটে দিলে চুড়িটা কেমন হবে, এরকম লম্বা হয়ে যাবে না। এই চুড়িটার দৈর্ঘ্য কি হবে, আমরা জানি এই পুরাটার বাহিরের পরিধি হচ্ছে চুড়ি যেহেতু বৃত্তাকার 2 পাই আর। আবার আমরা জানি কি আর এবং 2 আর মিললে হয় কি বৃত্তের ব্যাস, তাহলে আমরা 2 পাই আর না লিখে পাই ডি লিখতে পারি। তাহলে এই চুড়ির পরিধি হচ্ছে পাই ডি, তার মানে এটা যদি আমরা কেটে দিই লেন্থ হয়ে যাবে কি পাই ডি। আবার চুড়িটার পুরুত্ব যদি টি হয় তাহলে এই অংশটুকু যে কেটে গেছে, এই যে এটাকে আমরা চুড়ি হিসাবে বিবেচনা করলে তাহলে এটাকে কেটে দিলে এটা পুরুত্ব হচ্ছে টি, কেটে দিলে পাবো কি আমরা পরিধি হবে কি পাই ডি। তাহলে পাঞ্চের ক্ষেত্রে যে ক্ষেত্রফল পাবো, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। এই এরিয়াটা হবে কি ক্ষেত্রফল ইকুয়াল টু এদিকে দৈর্ঘ্য হচ্ছে টি আর প্রস্থ হচ্ছে কি দৈর্ঘ্য পাই ডি, প্রস্থ হচ্ছে কি টি, তাহলে পাই ডি টি। এটা হচ্ছে কি আমাদের পাঞ্চের ক্ষেত্রে স্ট্রেস। তাহলে আমাদের আমি বলছি শেয়ার স্ট্রেসটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি রিবেটের ক্ষেত্রে এস ইকুয়াল টু এফ বাই এন এ। এখন হচ্ছে কি ডায়ের ক্ষেত্রে স্ট্রেস সর্বোচ্চ স্ট্রেস এস ইকুয়াল টু এফ বাই এ, এই যে এফ বাই এ আর এটা হবে পাই ডি স্কয়ার বাই টি 4। ডি হচ্ছে কি আমাদের ডায়ের ব্যাস। আচ্ছা, এখন হচ্ছে কি এই যে পাঁচকৃত অংশের যদি স্ট্রেস বের করতে বলি তাহলে পাঁচকৃত অংশের স্ট্রেস হবে কি এস এস ইকুয়াল টু এফ বাই এ। এখন এ নিয়েই কথা, এ হবে ওই অংশটার এরিয়া। ওই অংশের এরিয়া কিভাবে বের করবো, ওই অংশের পরিধি হচ্ছে কি পাই ডি আর ওই অংশের পুরুত্ব হচ্ছে কি টি, তাহলে ওই অংশের ক্ষেত্রফল কি পাই ডি ইনটু টি টি। ওকে, আচ্ছা, তো স্ট্রেস, টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, শিয়ার স্ট্রেস আলোচনা হলো। এখন যে স্ট্রেসটা আছে ওই স্ট্রেসটা হচ্ছে কি টরশনাল স্ট্রেস। টরশনাল স্ট্রেস আমরা একটা অধ্যায়ই পড়বো,
ওটা হচ্ছে টরশনাল স্ট্রেস হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে উৎপন্ন হয়। শ্যাফটের মধ্যে যখন আমরা বল প্রয়োগ করি তখন শ্যাফটে টর্ক প্রয়োগ করি, তখন শ্যাফটে যে পরিমাণ স্ট্রেস উৎপন্ন হয় ওটাকে আমরা বলি কি টরশনাল স্ট্রেস। টরশনাল স্ট্রেস এটা উৎপন্ন হবে কিসের ক্ষেত্রে? শ্যাফটের ক্ষেত্রে। শ্যাফটের নিজস্ব অধ্যায় আছে, ওই অধ্যায়ে আমরা আলোচনা করবো। আর টরশনাল স্ট্রেসকে আমরা টাউ দিয়ে প্রকাশ করি। টাউ ইকুয়াল টু আমরা পড়বো ওই জায়গায় 16T/5 ডিকিউ। আর এইটি হচ্ছে কি শ্যাফটের উপর। এটা যদি আমাদের একটা শ্যাফট হয়, এই শ্যাফটের উপর মনে করেন আমরা এখানে টি পরিমাণ টর্ক প্রয়োগ করলাম। এই টি পরিমাণ টর্ক প্রয়োগ করার কারণে এই শ্যাফটে কি পরিমাণ স্ট্রেস উৎপন্ন হবে তা নির্ভর করে 16T/5 ডিকিউ। এইটি হচ্ছে যে শ্যাফটে বল প্রয়োগ করবো ওই শ্যাফটের কি ব্যাস। তাহলে টরশনাল স্ট্রেস আমরা একটা টপিক পাবো, আমরা ওই অধ্যায়ে আলোচনা করবো। আচ্ছা, তারপরে যে স্ট্রেসটা ওইটা হচ্ছে কি বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে ওটাকে যখন আমরা ভাঁকাই বা ব্যান্ড করি তখন যে পরিমাণ স্ট্রেস উৎপন্ন হবে তাকে বেন্ডিং স্ট্রেস বলবো। বেন্ডিং স্ট্রেসের জন্য আমরা একটা এই যে অধ্যায় পাবো, ওই অধ্যায়ে আমরা আলোচনা করবো। বেন্ডিং স্ট্রেস আমরা পাবো এসবি। বেন্ডিং স্ট্রেস এসবি ইকুয়াল টু মাই বাই আই। এগুলো আমরা পড়বো। মাই এম হচ্ছে এখানে মোমেন্ট, ওয়াই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে এর ওই দিকে নিউট্রাল অ্যাক্সিস এই দিকে যে বস্তু থাকবো এর ওই দিকে পুরো বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক হবে। আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা নির্ভর করবে কার মোমেন্ট অফ ইনার্শিয়া। আয়তক্ষেত্রের ক্ষেত্রে ওই দিকে v²/12। আবার যদি আমরা বৃত্ত বলি 5d⁴/64, ওইটা টপিক যখন পাবো তখন বলবো। আমরা এখানে আমরা স্ট্রেস সম্পর্কে জানলাম। টেনসাইল স্ট্রেস হইতে পারে, কম্প্রেসিভ স্ট্রেস হইতে পারে, তারপরে হচ্ছে পারে কি আমাদের শিয়ার স্ট্রেস, টরশনাল স্ট্রেস, আর কি হতে পারে বেন্ডিং স্ট্রেস। আচ্ছা, ওকে। ওকে, আমরা পরের টপিকসে আসি। আচ্ছা, স্ট্রেস 5 প্রকার। এখন স্ট্রেনে আসি। স্ট্রেস যেহেতু 5 প্রকার, স্ট্রেনও 5 প্রকার হবে। স্ট্রেন মানে কি বিকৃতি। স্ট্রেনও হবে আমাদের 5 প্রকার। টেনসাইল স্ট্রেন, কম্প্রেসিভ স্ট্রেন, শিয়ার স্ট্রেন, তারপরে হচ্ছে মানে কি টরশনাল স্ট্রেন, আর এটা হবে কি বেন্ডিং স্ট্রেন। যেই অংশটুকু আমরা স্ট্রেস পেয়েছি ওই অংশটুকুর মধ্যে আমরা কি পাবো স্ট্রেন মানে কি বিকৃতি। তো আমরা আগে টেনসাইল স্ট্রেস না স্ট্রেন। টেনসাইল স্ট্রেন আমরা আগেই পড়ছি। টেনসাইল স্ট্রেনকে আমরা কি ডেল্টা দিয়ে প্রকাশ করব। তাহলে স্ট্রেন মানে কি এদিকে টেনসাইল মানে কি কোন বস্তুর উপর যখন আমরা টানা বল প্রয়োগ করব তখন এর দৈর্ঘ্যের যে পরিবর্তন হবে। আগে L1 হইলে পরবর্তীতে আমার বল প্রয়োগের কারণে এটা দৈর্ঘ্যটা কিছু পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে বৃদ্ধি পেল কতটুকু বৃদ্ধি পেল এটা ধরে নিলাম কি ডেল। তাহলে এখানে F বল প্রয়োগ করছি, এখানে F বল প্রয়োগ করলাম। তাহলে স্ট্রেন মানে কি দৈর্ঘ্য পরিবর্তন ডেল L বাই আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য হচ্ছে কি L, এর অনুপাতে হচ্ছে কি আমাদের টেনসাইল স্ট্রেস। আচ্ছা, ওকে। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে মেটালের একটা গুণাগুণ আছে মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা এই টপিকটা নিয়ে আমাদের এখানে অনেক কথা হবে। স্থিতিস্থাপকতাটা কি? স্থিতিস্থাপকতাটা হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং বল অপসারণ করলে যদি বস্তুর আগের অবস্থায় ফিরে আসে, তবে বস্তু যে ধর্মের কারণে এই ঘটনা ঘটে তাকে আমরা বলবো কি এদিকে স্থিতিস্থাপকতা। তবে এই স্থিতিস্থাপকতার একটা লিমিটেশন আছে, মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ওই বস্তুটা কি বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং বল অপসারণ করলে
আগের অবস্থায় ফিরে আসবে। যে সীমা পর্যন্ত বস্তু স্থিতিস্থাপক বস্তু নিয়ে আচরণ করে, মানে বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বাড়বে, বল অপসারণ করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে, যে সীমা পর্যন্ত, ওটাকে বলি কি আমরা স্থিতিস্থাপক সীমা। ওই স্থিতিস্থাপক সীমা নিয়ে বিজ্ঞানী হুকস একটা সূত্র দিছে। ওই সূত্রটা নিয়ে এখন একটু ডেরিভেশন আসবো, প্লাস হচ্ছে সূত্রটা ইজিসিবি পরীক্ষার মাঝে গত বছর ইজিসিবি পরীক্ষাতে এই সূত্র ডেরিভেশন আসছিল, হুকের সূত্র। বিজ্ঞানী হুকে যে কথাটা বলছিল, উনি বলছিল একটা বস্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে তার পীড়ন এবং কি বিকৃতি সমান হবে, সমানুপাতিক হবে। মানে পীড়ন স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক পীড়ন বিকৃতি সমানুপাতিক। ওকে, তাহলে আমরা একটু হুকের সূত্রটা একটু ডেরিভেশন করি। মনে করি এই যে একটা বস্তু, এর মাঝে আমরা পি বল প্রয়োগ করলাম, অথবা এফ বলও দিতে পারি। এফ বল প্রয়োগ করলাম এবং বস্তুটার দৈর্ঘ্য মনে করি আমরা আগে ছিল এল। এখন এই বলটা প্রয়োগ করার কারণে এর দৈর্ঘ্যটা কিছু পরিমাণ কি বৃদ্ধি পেল। বৃদ্ধি পেল কি পরিমাণ? ডেল এল। ডেল এল বৃদ্ধি পেল। কোন তলে বল প্রয়োগ করলাম? এই তলে। এই তলে ক্ষেত্রফল হচ্ছে কি ক্ষেত্রফলে, আর এফ হচ্ছে এখানে কি বল, আর এ হচ্ছে এই জায়গায় এল হচ্ছে এখানে কি আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন। বিজ্ঞানী হুকে যে কথাটা বলছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক কি বিকৃতি, তার মানে ওনার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে আমরা পীড়নকে আমরা এস দিয়ে প্রকাশ করলে, সমানুপাতিক বিকৃতিকে আমরা যদি আমরা ডেল দিয়ে প্রকাশ করি, তাহলে এস সমানুপাতিক কি ডেল্টা। তাহলে এখন পীড়ন আমরা কি জানি? পীড়ন ইকুয়াল টু এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল, বল বাই তলের ক্ষেত্রফল। আর এই সমানুপাতিক তুললে আমরা ধ্রুবক আনবো। এখানে এই ধ্রুবকটা নিয়ে একটু কথা আছে। এখানে ধ্রুবক হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু নেওয়া হয়। মডুলাস অফ ইলাস্টিসিটি নেওয়া হয়, মডুলাস অফ রিজিডিটি নেওয়া হয়, তারপরে হচ্ছে কি বাল্ক মডুলাস নেওয়া হয়। তো এখন যদি আমাদের বস্তুটার দৈর্ঘ্য বিকৃতিটা দৈর্ঘ্য বরাবর হয়, তখন এখানে সমানুপাতিকটা তুলে আমাদের কি ই ধ্রুবক আনা হয়। ই হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি, ইনটু হচ্ছে কি বিকৃতি। বিকৃতি আমরা কি জানি? বিকৃতি জানি দৈর্ঘ্য পরিবর্তন, তাহলে কি ডেল এল বাই আদি দৈর্ঘ্য এল। তাহলে এফ বাই এ ইকুয়াল টু ই ইন্টু ডেল এল বাই কত এল। এল হচ্ছে আদি দৈর্ঘ্য, ই এখানে কি ই হচ্ছে ওই দিকে এখানে হুকের সূত্রের মাঝে দৈর্ঘ্য বরাবর যখন কোনো বস্তু বিকৃতি ঘটে তখন সমানুপাতিক তুললে ই ধ্রুবক আনা হয়। একে বলা হয় কি আমাদের দৈর্ঘ্য, ওই যে মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি। ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে এখন আমরা এখান থেকে যদি ই বের করি, তাহলে ই ইন্টু ডেল এল ইকুয়াল টু এফ বাই কি এ। এখান থেকে ই ইকুয়াল টু বলতে পারি এফ বাই এ ভাগে যাবে কি ডেল এল বাই এল। তো এখান থেকে আবার কি বলতে পারি ই ইকুয়াল টু, এটা উপরে চলে গেলে এফ এল বাই কত এ ডেল এল। এখান থেকে আমরা যদি এই বস্তুটা কি পরিমাণ বৃদ্ধি পেল এটা যদি বের করি, তাহলে এই যে ডেল এলটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে হবে কি এফ এল বাই এ, আর এটা কি হবে ভাগে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের কি হুকের সূত্র, এখানে শেষ, পীড়ন সমানুপাতিক বিকৃতি। কিন্তু আমাদের যদি এর পুরো সূত্রটা ডেল এল ইকুয়াল টু এফ এল বাই এ প্রমাণ করতে বলে, তখন এটা করতে হবে। এই সূত্রটা আমাদের ইজিসিবি পরীক্ষাতে আসছিল গত বছর। তাহলে এদিকে পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাহলে পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, বিকৃতি তুলে আমরা কি ধ্রুবক আনলাম কি মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে
মডুলাস অফ ইলাস্টিসিটি কি ই, এটা কখন আসবে? যখন বিকৃতিটা দৈর্ঘ্য বরাবর হবে। তাহলে কি এখন আমরা এখান থেকে ই ইকুয়াল টু এফ বাই এ এটা ভাগে নিলাম, তারপরে এসে কি এফ এল বাই এ ডেল এল, এখান থেকে দৈর্ঘ্য বৃদ্ধি বাই করলে ডেল এল ইকুয়াল টু এফ এল বাই কি এই, তাহলে আমরা এখান থেকে ডেল এল বের করতে পারলাম। আচ্ছা, তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি, তবে ওকে তারপরে হচ্ছে আমাদের মডুলাস অফ রিজিডিটি। তাহলে এখান থেকে আমরা একটু মুছে দিই। এখানে মূলত কি স্ট্রেস ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক ইনটু কি এই যে ডেল্টা, ডেল্টা মানে কি বিকৃতি। তাহলে এই ধ্রুবকটা কি হতে পারে? ধ্রুবক ইকুয়াল এস বাই কত ডেল্টা। তাহলে এই ধ্রুবক নিয়ে এই কথাই তো। তাহলে এদিকে ধ্রুবক ধ্রুবক ইকুয়াল টু এস হচ্ছে কি স্ট্রেস, আর ডেল্টা মানে কি বিকৃতি। তো এই ধ্রুবক নিয়ে কথা, এই ধ্রুবক হিসাবে যখন ই নিব তখন হবে কি স্ট্রেস হবে কি এফ বাই এ, আর বিকৃতি হবে কি, মোট কথা হচ্ছে স্ট্রেসটা হবে তখন কি দৈর্ঘ্যের পীড়ন, দৈর্ঘ্যের পীড়ন মানে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করব, পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন এই ধ্রুবকটাই যদি আমরা আবার জি ব্যবহার করি, জি হচ্ছে মডুলাস রিজিডিটি। তাহলে জি ইকুয়াল টু কি হবে? মডুলাস অফ রিজিডিটি হবে কি শেয়ার পীড়ন বাই শেয়ার বিকৃতি, শেয়ার স্ট্রেস, ধ্রুবক ইকুয়াল টু কি স্ট্রেস বাই বিকৃতি। তাহলে কি শেয়ার এদিকে মডুলাস অফ রিজিডিটি যখন হবে তখন শেয়ার পীড়ন বাই শেয়ার বিকৃতি। আবার এটাই যদি হয় বাল্ক মডুলাস, বাল্ক মডুলাসকে আমরা কে দিয়ে প্রকাশ করি? তখন স্ট্রেস বাই কি বিকৃতি। এক্ষেত্রে হবে আয়তনিক পীড়ন, আয়তনিক পীড়ন বাই আয়তনিক বিকৃতি। এই হচ্ছে আমাদের তিনটা গুণাঙ্ক ধ্রুবক। একটা হচ্ছে কি মডুলাস অফ ইলাস্টিসিটি, দৈর্ঘ্যের পীড়ন বাই দৈর্ঘ্যের বিকৃতির অনুপাত, মডুলাস অফ রিজিডিটি শেয়ার পীড়ন এবং শেয়ার বিকৃতির অনুপাত, বাল্ক মডুলাস আয়তনিক পীড়ন বাই কি আয়তনিক বিকৃতির অনুপাত। ওকে, ওকে এখন আমার যে বিষয়টা, ওই বিষয়টা হচ্ছে শেয়ার পীড়ন না। এখন একটা বস্তু যখন মুক্তভাবে ঝুলে, একটা বস্তু মুক্ত অবস্থায় ঝুলন্ত আছে, মুক্ত অবস্থায় ঝুলন্ত আছে, এফ বল প্রয়োগ করলাম, মুক্ত অবস্থায় ঝুলন্ত আছে। তাহলে এই বস্তুটা আসলে দুই ধরনের বিকৃতি হইতে পারে। একটা হচ্ছে নিজের ওজনের কারণে বিকৃতি হইতে পারে, কিছুটা বৃদ্ধি হইতে পারে, আবার নিচে যে বল প্রয়োগ করলাম এই বলের কারণে কি বৃদ্ধি হইতে পারে। এটা হচ্ছে কি মুক্তভাবে ঝুলন্ত বস্তুর ক্ষেত্রে বিকৃতি কি হবে দুই ধরনের হবে, নিজস্ব ওজনের কারণেও হবে, আবার কি তার মাঝে যে বল প্রয়োগ করলাম বলের কারণেও বিকৃতি হবে। তাহলে আমরা এখানে যদি এটা কিন্তু মুক্তভাবে ঝুলন্ত বস্তু, তাহলে এখানে কি হবে বিকৃতি, বিকৃতিকে আমরা যদি ডেল এল দিয়ে প্রকাশ করি তো এখানে হবে কি এই যে বলের কারণে বিকৃতি, কারণে বিকৃতি, আবার হবে কি
নিজস্ব ওজনের কারণে। এখানে বলের কারণে যে বিকৃতিটা হবে, ওই বলের কারণে যে বিকৃতি আমরা একটু আগে বের করছি, এফএল বাই এই হয় বলের কারণে বিকৃতি। এখন নিজস্ব ওজনের কারণে এই বস্তুর নিজস্ব ওজন আমরা ধরে নিলাম কি, এই বস্তুর নিজস্ব ওজন হচ্ছে ডব্লিউ ওজন। এই বস্তুর নিজস্ব ওজন হচ্ছে কি ডব্লিউ। এখন এই বস্তুর দৈর্ঘ্যটা হবে কি, ভার কেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্য, পুরা দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এর বার কেন্দ্রটা কি হবে মিডিলে, এল বাই 2। তাহলে আমরা নিজস্ব ওজনের কারণে যখন আমরা এই যে বিকৃতিটা বাইর করবো, তখন বিকৃতি হচ্ছে এফ এল বাই এই। এফ হচ্ছে এখানে হচ্ছে কি নিজস্ব ওজনের কারণে এফ এর জায়গায়, এই যে এফ এর জায়গায় হবে কি ডব্লিউ ওজন মানে বল, কিন্তু এল দেওয়া হবে কি এল বাই 2। এল এর জায়গায় হবে কি দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে কি, দৈর্ঘ্যটা হবে কি তার বার কেন্দ্র পর্যন্ত এল বাই 2, আর নিচে ই এ আর কি ই, তার মানে এফ এল বাই এ ই, এখানে হবে 2 নিচে চলে আসলে ডব্লিউ এল বাই 2 এ ই। তার মানে একটা বস্তু যখন বিকৃতি হয় মুক্তভাবে স্বাধীনভাবে ঝুলতে দিলে তার মাঝে নিজস্ব ওজনের কারণে বিকৃতি হবে, নিজস্ব ওজনের কারণে বিকৃতি কি ডব্লিউ এল বাই 2 এ ই, আর হচ্ছে এটা হচ্ছে কি বলের কারণে বিকৃতি। এই দুইটা বিকৃতি যোগ করলে আমি মুক্তভাবে ঝুলন্ত বস্তুর ক্ষেত্রে বিকৃতিটা কি বের করতে পারবো। বলের কারণে বিকৃতি, নিজস্ব ওজনের কারণে কি বিকৃতি। ওকে চলো, তাহলে বলের কারণে বিকৃতি আবার হচ্ছে নিজস্ব ওজনের কারণে বিকৃতি। বলের কারণে বিকৃতি এফ এল বাই এই, আর নিজস্ব ওজনের কারণে ডব্লিউ এল, এল বাই 2 বাই এই। এটা কেন হয়েছে, এফ এখানে হবে কি লোড, কি পরিমাণ নিজস্ব ওজন ডব্লিউ, আর এল এর জায়গায় হবে তার ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব এল বাই কত 2, আর নিচে হচ্ছে কি এরিয়া ইনটু কি মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে এফ এল বাই এই হচ্ছে নিজস্ব বলের কারণে বিকৃতি, আর হচ্ছে ডব্লিউ এল বাই 2 এই হচ্ছে নিজস্ব ওজনের কারণে বিকৃতি। এই দুইটা বিকৃতি যোগ করলে আমরা পাবো কি বলের কারণে বিকৃতি আর নিজস্ব ওজনের কারণে বিকৃতি যোগ করলে আমরা কি পাবো টোটাল বিকৃতি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে মুসলাম ডান। আচ্ছা, এখন আমাদের যে টপিকটা জানার দরকার, আমরা এখানে কয় ধরনের গুণাঙ্ক সম্পর্কে জানতে পারলাম, তিনটা। ই মডুলাস অফ ইলাস্টিসিটি, তারপর হচ্ছে কে ওইদিকে, তারপরে হচ্ছে কি জি মডুলাস অফ রিজিডিটি, বাল্ক মডুলাস, আর হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এই তিনটার মাঝে সম্পর্ক নিয়ে একটা সূত্র আছে বা দুইটা সূত্র আছে, ওই সূত্রগুলো আমাদের জানার দরকার যে এই তিনটার মাঝে সম্পর্ক নিয়ে সূত্র। তাহলে ই কে এবং হচ্ছে জি এর মাঝে সম্পর্ক নিয়ে একটা সূত্র হচ্ছে ই ইকুয়াল টু 2 মিউ, ই ইকুয়াল টু 2 2g 1 প্লাস মিউ। ই ইকুয়াল টু 2g মানে মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু 2 ইনটু মডুলাস অফ কি রিজিডিটি 1 প্লাস মিউ। মিউ নিয়ে আমি কথা বলবো, মিউ হচ্ছে পয়সনের অনুপাত। এই মিউ হচ্ছে কি এখানে পয়সনের অনুপাত, একটু পরে কথা বলবো পয়সনের অনুপাত, মিউ হচ্ছে পয়সনের অনুপাত। আবার ই এর সাথে আরেকটা সম্পর্ক আছে, ই ইকুয়াল টু 3k 1 মাইনাস 2 মিউ। এটা হচ্ছে ই ইকুয়াল টু 3k 1 মাইনাস কি 2 মিউ। তাহলে এখানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ রিজিডিটি, আর হচ্ছে কি পয়সন রেশিওর সাথে কি সম্পর্ক। আবার ই ইকুয়াল টু 3k মানে হচ্ছে কি ভাল্ক মডুলাস এবং কি পয়সনের অনুপাত মডুলাস অফ ইলাস্টিসিটির সাথে সম্পর্ক। আমাদের এই সূত্রগুলো রাখতে পারে, এই সূত্রগুলো ডেরিভেশন আছে, তো ডেরিভেশন অনেকটা লেন্থলি, তো এই জন্য আর কি ডেরিভেশন আসে না, না হয়তো অবশ্যই আমি করাতাম। আচ্ছা, এখন আমি যে কথাটা বলছি পয়সনের অনুপাতটা আমি এখানে কথা বলি নাই, তো পয়সনের অনুপাতটা আমি কথা বলি এখন। পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত। একটা বস্তুকে আমরা মনে করেন একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করলাম,
বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করলো তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পেলে তার পার্শ্ব বরাবরও কি হবে, বৃদ্ধি পাবে, কিছুটা পরিবর্তন আসবে। কারণ দৈর্ঘ্য বরাবর যখন লম্বা হবে তখন পার্শ্ব বরাবর কিছু পরিমাণ কি হবে, সংকুচিত হয়ে যাবে। দৈর্ঘ্য বরাবর যখন লম্বা হয় তখন পার্শ্ব বরাবর কিছুটা কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এটা হচ্ছে আগে ছিল মনে করেন ব্যাস ছিল ডি, পরবর্তী ব্যাসটা হয়ে গেছে কি ছোট ডি। এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর যখন বল প্রয়োগ করলাম, দৈর্ঘ্য এল এল ছিল, পরে হয়েছে কি ডেল এল, পরিমাণ কি বৃদ্ধি পেল। আর ব্যাস আগে ডি ছিল, পরবর্তী ব্যাস হয়েছে কি স্মল ডি। তাহলে পয়সনের অনুপাত হচ্ছে দৈর্ঘ্য বরাবর কি পরিমাণ বিকৃতি ঘটলো আর পার্শ্ব বরাবর কি পরিমাণ বিকৃতি ঘটলো, ওই দুই বিকৃতির অনুপাতই হচ্ছে কি পয়সনের অনুপাত। তার মানে হচ্ছে কি পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, পয়সনের অনুপাত। অনুপাত আমরা কি দিয়ে প্রকাশ করবো, মিউ দ্বারা। তার উপরে কি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এই দুইটা অনুপাতে হচ্ছে কি পয়সনের অনুপাত। এখন হচ্ছে পার্শ্ব বিকৃতি কি, বিকৃতি মানেই তো আমরা জানি কি পরিমাণ পরিবর্তন হইলো আর আগে কি পরিমাণ ছিল। তাহলে এই যে দৈর্ঘ্য পার্শ্ব বরাবর কি পরিমাণ পরিবর্তন হইলো, মনে করেন আগে ব্যাস ছিল ডি, পরবর্তী ব্যাস হয়ে গেছে কি স্মল ডি, এই দুইটার পার্থক্যটাই তো কতটুকু পরিবর্তন হইলো। এটাকে আমরা বলতে দিতে পারি না ডেল ডি, ডেল ডি। তাহলে কি, তাহলে আমরা বিকৃতি কি জানি, পার্শ্ব পরিবর্তন। তার মানে পার্শ্ব পরিবর্তন হচ্ছে কি ডেল ডি, আর আদি পার্শ্ব হচ্ছে কি ডি। এই দুটো অনুপাতে হচ্ছে পার্শ্ব বিকৃতি। দৈর্ঘ্য পরিবর্তন ডেল এল, আদি দৈর্ঘ্য হচ্ছে কি এল, এটার দুটো অনুপাতে হবে কি দৈর্ঘ্য বিকৃতি। এই পয়সনের অনুপাতের সূত্র হচ্ছে কি ডেল ডি বাই কি ডি, ডেল এল বাই কি এল। পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাতে হচ্ছে কি পয়সনের অনুপাত। তা এটাকে যদি আমরা গুণে নিয়ে নেই, তাহলে ডেল ডির সাথে কি আসবে এল, আবার কি হবে ডেল এল এর সাথে আসবে কি ডি ইন্টু ডেল এল। তাহলে এখান থেকে আমরা পয়সনের অনুপাত বের করতে পারবো। তাহলে পয়সনের অনুপাত মিউ ইকুয়াল টু ডেল ডি বাই ডেল ডি ইন্টু এল, ডি ইন্টু ডেল এল। পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাতে হচ্ছে কি পয়সনের অনুপাত। এখন আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে তাপীয় বিকৃতি। তাপীয় বিকৃতি বর্তমানে অনেকটাই মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা বিসি ক্লাসেও অনেক ঠিক করছি। তো তাপীয় বিকৃতিটা নিয়ে একটু কথা বলবো। তাপীয় বিকৃতি তাপীয় বিকৃতি হচ্ছে তাপের প্রভাবে যে পরিমাণ বিকৃতি হয় ওকে আমরা বলবো কি তাপীয় বিকৃতি। তাহলে আগে মনে করেন টিটা 1 তাপমাত্রা ছিল, তখন দৈর্ঘ্য ছিল কি এল। পরবর্তী তাপমাত্রা টিটা 2 তে নিয়ে নিলাম, যার ফলে দৈর্ঘ্য তো এল ছিলই, কিন্তু দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল কতটুকু ডেল এল। ঠিক আছে, ডেল এল। তাহলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করলো, আগে ছিল টিটা 1, পরবর্তী ছিল কি টিটা 2। টিটা 2 থেকে আর টিটা 1 বাদ দিলে তো তাপমাত্রা বৃদ্ধি পাবো ডেল টিটা। এই ডেল টিটা তাপমাত্রা বৃদ্ধির কারণে তো দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত ডেল এল। আমি এখানে বলতে পারি না ডেল টিটা তাপমাত্রা, তাপমাত্রা মাত্রা বৃদ্ধির কারণে এল দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কি ডেল এল। তাপমাত্রা একক তাপমাত্রা বৃদ্ধির কারণে একক দৈর্ঘ্যের বস্তু দৈর্ঘ্য বৃদ্ধি হবে কি কম, ডেল এল ইন্টু কি ডেল টিটা ইন্টু কি এল। এটা হচ্ছে কি ডেল টিটা তাপমাত্রা বৃদ্ধির কারণে এল দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্য পরিবর্তন ডেল এল,
এক একক তাপমাত্রা বৃদ্ধির কারণে একক দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি হবে কি ডেল এল বাই কি ডেল টিটা ইন্টু কি এল। এই যে এক একক তাপমাত্রা বৃদ্ধির কারণে একক দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের যে পরিবর্তন হচ্ছে এটাই হচ্ছে তাপীয় সহগ। তাপীয় সহগ, সহগকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। আলফা ইকুয়াল টু ডেল এল বাই কি ডেল টিটা ইন্টু কি এল। তাহলে তাপীয় সহগ আলফা ইকুয়াল টু ডেল এল বাই এল, তার মানে কি কোন বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি মানে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এইদিকে দুই বস্তুর দৈর্ঘ্য হয় 1 মিটার। তাহলে কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 1 মিটার দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্যের যে পরিবর্তন হবে তাকে বলবো কি আমরা তাপীয় সহগ। আলফা ইকুয়াল টু ডেল এল বাই ডেল টিটা ইন্টু কি এল। আচ্ছা এখান থেকে একটু লক্ষ্য করলে আমরা একটু কাজে যাইতে পারি। 1 বাই ডেল টিটাকে বাইরে নিয়ে আসলে ডেল এল বাই কি থাকবে এল। আচ্ছা ডেল এল বাই এল কে আমরা কি বলতে পারি দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, তার মানে কি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে তাপীয় সহগ ইকুয়াল টু 1 বাই ডেল টিটা ইন্টু কি ডেল্টা, মানে বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখান থেকে আমরা আলফা ইকুয়াল টু ডেল টিটা এভাবে লিখতে পারি। তাহলে ডেল টিটা ইকুয়াল টু কি আলফা ডেল টিটা, ডেল্টা ইকুয়াল টু আলফা ডেল টিটা। এই ডেল্টা হচ্ছে কি আমাদের কি তাপীয় বিকৃতি। তাপীয় বিকৃতি হচ্ছে ডেল টিটা, ডেল্টা ইজ ইকুয়াল টু আলফা ডেল টিটা। আমি আবার বলতেছি টেম্পারেচার টিটা 1 ছিল দৈর্ঘ্য ছিল এল, টেম্পারেচার টিটা 2 হলো দৈর্ঘ্য হয়ে গেল কি এই যে ডেল এল পরিমাণ বেড়ে গেল। তো তাপমাত্রা কতটুকু বাড়ছে এল টিটা 2 মাইনাস কত টিটা 1। তাহলে টিটা ডেল টিটা তাপমাত্রা বৃদ্ধির কারণে এল ওয়ান দৈর্ঘ্যের বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কি ডেল এল। তাহলে একক তাপমাত্রা বৃদ্ধির কারণে দৈর্ঘ্য বৃদ্ধি হবে ডেল এল ইনটু ডিভাইড বাই কি ডেল টিটা ইনটু এল। তাপীয় সহগ আলফা ইকুয়াল টু ডেল এল বাই ডেল টিটা ইনটু কি এল। এখান থেকে 1 বাই ডেল টিটা কমন নিয়ে আসলে ডেল এল বাই এল। এই ডেল এল বাই এল কে আমরা বলতে পারি কি ডেল্টা, মানে তাপ এই দিকে বিকৃতি। তাহলে এখান থেকে বিকৃতি বের করতে পারি কি বিকৃতি আলফা ডেল টিটা। আলফাটা কি এখানে তাপীয় সহগ। তাপীয় সহগ কি বলছি কোন বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বস্তুটা যদি 1 মিটার হয় তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তাকে বলবো কি আমরা তাপীয় সহগ। তো তাপীয় বিকৃতি আলফা ডেল্টা ইজ ইকুয়াল টু আলফা ডেল টিটা। এখন আমরা আসবো তাপীয় পীড়ন, বুঝবো। তাপীয় পীড়ন, তাপীয় পীড়ন। ওকে আমরা আসি, আমরা যা জানি তা একটু খেয়াল করি। পীড়ন সমানুপাতিক জানি কি আমরা বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। ওকে পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন যদি এস হয় আর সমানুপাতিক তুলে আনবি ই ধ্রুবকানি, আর এই জায়গায় বিকৃতিটা যে এই বিকৃতির পরিবর্তে আমরা যদি তাপীয় বিকৃতি ইউজ করি তাহলে তাপীয় বিকৃতি ইউজ করলে কি হবে ডেল ইজ ইকুয়াল টু আলফা ডেল টিটা। তাপীয় পীড়ন হবে এটা এস ইকুয়াল টু ই ইন্টু আলফা ডেল টিটা। তাপীয় পীড়নের ক্ষেত্রে পীড়ন তো এস, তারপরে হচ্ছে কি বিকৃতি সমানুপাতিক তুলে ই ধ্রুবক আনলাম, এই বিকৃতিটা ইউজ করবো কি তাপীয় বিকৃতি। তাপীয় বিকৃতি আমরা জানি কি আলফা ডেল টিটা। আচ্ছা এখন আরেকটা টপিক আছে, আগামী ক্লাসে আমরা গ্রাফগুলো নিয়ে আলোচনা করবো। অ্যাসিস্ট্যান্ট বই বা প্লাস আমাদের বই এদিকে ডিপ্লোমার বই প্লাস হচ্ছে আমাদের মেকানিক্যাল জালাল শিকদারের বই। এখন গ্রাফগুলো নিয়ে পরে কথা বলবো, এদিকে ডায়াগ্রামগুলো। এখন আমাদের আরেকটা টপিক আছে যৌগিক দণ্ড। যৌগিক দণ্ডটা হচ্ছে দুই বা ততোধিক ধাতব দণ্ড যখন একসাথে যুক্ত করা হয় তখন আমরা মূলত তাকে বলি কি যৌগিক দণ্ড। এই যে দুইটা দণ্ড আমরা একসাথে যুক্ত করলাম, এক পাশে আমরা রাখলাম কি স্টিল আর এক পাশে রাখলাম কি কপার। স্টিল আর হচ্ছে কি কপার। স্টিল আর কপার এই দুইটা বস্তুর মাঝে আমরা কি করলাম ডব্লিউ বল প্রয়োগ করলাম। ডব্লিউ বল প্রয়োগ করার কারণে
যৌগিক দণ্ড দুটি একসাথে যুক্ত হওয়ার কারণে তার বৃদ্ধিটা হবে কি সমান। এটা হবে কি এক্স পরিমাণ অথবা কি ডেল্টা, এদিকে ডেল এল পরিমাণ কি বৃদ্ধি পেল দুইটা বস্তু। এই বস্তুর ক্ষেত্রফলটা এটা কপার তামা, তাহলে কি এসি দিলাম। আর এই বস্তুর ক্ষেত্রফলটা তাহলে দিলাম কি এস। আর এই বস্তুর মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে কি ইসি, আর এই বস্তু হবে কি ই এস। ওকে, তাহলে আমি কি বললাম এখানে স্টিলের ক্ষেত্রে এবং তামার এদিকে কপারের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কি হবে বিকৃতিটা কি সমান হবে। তাহলে স্টিলের বিকৃতি আর হচ্ছে কি এইদিকে তামার বিকৃতি, দুইটার বিকৃতি কি হবে সমান হবে। যদি দুইটার বিকৃতি সমান হয় তাহলে এখন দুইটার কিন্তু আবার লোড সমান না। এটার মধ্যে এই যে বল হচ্ছে কি ডব্লিউ এস আর এটার মধ্যে বল হচ্ছে কি ডব্লিউ সি। আচ্ছা, তাহলে আমরা টোটাল বল হচ্ছে ডব্লিউ 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 ইকুয়াল টু ডব্লিউ এস প্লাস কি ডব্লিউ সি, এই দুইটার কি যোগফল। আচ্ছা, এখন এই দুইটা বস্তুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম কি এল। তাহলে দৈর্ঘ্য যদি এল হয় তাহলে কি বিকৃতি তাহলে বিকৃতি আমরা যা জানি, বিকৃতি ইকুয়াল টু কি দৈর্ঘ্য পরিবর্তন ডেল এল বাই আদি দৈর্ঘ্য এল, এটাই তো বিকৃতি। আবার আমরা যদি বিকৃতি হুকের সূত্র দেখে আসি, হুকের সূত্রে আমরা কি বলছিল স্ট্রেস সমানুপাতিক কি বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে এস ইকুয়াল টু কি হবে মডুলাস অফ ইলাস্টিসিটি ই ইন্টু কি বিকৃতি। এখান থেকে বিকৃতি কি হয় এস বাই কি ই, মানে স্ট্রেসকে যখন আমরা মডুলাস অফ ইলাস্টিসিটিতে ভাগ করি তখন আমরা বিকৃতি লিখতে পারি। তাহলে এই দুইটা বস্তু বলছে কি বিকৃতি হচ্ছে ডেল এল বাই এল। এই বিকৃতিটা এই যে বিকৃতিটা হচ্ছে স্টিল এবং কি কপারের ক্ষেত্রে কি সমান, তার মানে এই বিকৃতিটা আমরা লিখবো কি এই বিকৃতির এক কথা, এই বিকৃতি আমার কি পীড়ন বাই কি মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে স্টিলের ক্ষেত্রে মডুলাস অফ স্টিলের এই পীড়ন কি এস এস, মানে স্টিলের পীড়ন, এস তে হচ্ছে স্ট্রেস আর এস হচ্ছে কি স্টিলের স্ট্রেস বাই কত ই, এর জায়গা দেবো কি ইএস, মানে হচ্ছে ই হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি, এস দিয়ে বোঝালাম এখানে কি স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। আর হবে কি কংক্রিটের মডুলাস অফ স্ট্রেস বাই কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন এই দুইটা জায়গা থেকে এস এস বাই ই এস, এস সি বাই ই সি লিখতে পারি। ওকে, তা যদি লিখতে পারি এখান থেকে আমরা যদি স্টিল বের করতে চাই এস এস ইকুয়াল টু এস সি ইন্টু ই এস বাই ই সি লেখা যায়। তো আমরা এই ফর্মুলাটা দেখি একটু ডেরিভেশন করে সূত্রটা আনবো। ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ এস প্লাস ডব্লিউ সি। আচ্ছা, ডব্লিউ মানে কি লোড, লোড মানেই তো বল। তাহলে আমরা যা জানি এটা একটু আসি তো, আমরা স্ট্রেস ইকুয়াল টু বল ভাই কি ক্ষেত্রফল লিখতে পারি। তাহলে বল এখানে ডব্লিউ তে প্রকাশ করছে, ডব্লিউ ইকুয়াল টু কি এস লেখা যায়, মানে কি ক্ষেত্রফল ইনটু কি স্ট্রেস। যেহেতু আমরা স্টিলের ক্ষেত্রে আসতেছি তাহলে আসবো কি এ এস পরে হবে কি এস এস। আবার কংক্রিটের ক্ষেত্রে লোড হবে কি কংক্রিটের ক্ষেত্রফল ইনটু কংক্রিটের কি পীড়ন। তাহলে এ এস রাখলাম, এস এস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ইসি ই এস, এসসি ইএস বাই ইসি প্লাস এসসি এসসি। তো এই দুইটা টপিকস থেকে আমরা যদি আমরা ওকে এখান থেকে আমরা এসসি কমন নিয়ে আসতে পারি। এসসি কমন নিলে এ এস ই এস থাকবে বাই কি ইসি প্লাস কি এসসি। এখন যদি আমরা এখান থেকে এসসি কমন এই জায়গায় এখানে ই ছিল সেগুলি তাহলে হবে এ এস ই এস এস সি ই সি ইন্টু ইকুয়াল আছে এদিকে আছে কি ডব্লিউ। তাহলে এখন এটার সাথে গুণ করলে এটা এদিকে আসবো, তাহলে এস সি এ এস ই এস এস সি ই সি ইকুয়াল ডব্লিউ ই সি। তো এখান থেকে এস সি ইকুয়াল টু কি হবে ডব্লিউ ই সি বাই এস ই এস
প্লাস এসি ইসি। এখন কথা হচ্ছে এটা কংক্রিটের স্ট্রেস বের করলাম। এখানে যদি আমরা স্টিল এদিকে স্টিলেরটা না বের করে কংক্রিটের মান বসাইতাম তাহলে আমরা স্টিলের স্ট্রেস বের করতে হবে। তখন স্টিলের স্ট্রেস হবে কি এস এস ইকুয়াল টু ডব্লিউ ইএস বাই এস ইএস প্লাস এস সি ই সি। এই হচ্ছে কি যৌগিক দণ্ডের ক্ষেত্রে আমাদের পীড়নের সূত্র, মানে কি স্ট্রেসের সূত্র। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্টে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ। ছবি এই